কন্টিনিউ করবেন? হ্যাঁ, স্থানাঙ্কের চ্যাপ্টার কন্টিনিউ করব আজকে। আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্কের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্কটাকে আমরা কার্তেসীয় স্থানাঙ্ক এরকম দুইটা অক্ষ থাকে, আর পোলার স্থানাঙ্কে একটা অক্ষ থাকে। ধরো এটা যদি আমাদের এক্স অক্ষ আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে পোলার স্থানাঙ্কে আমাদের একটা মাত্র অক্ষই থাকবে, সেই অক্ষটা হচ্ছে এই অক্ষটা। এইটুকু হলো আমার পোলার স্থানাঙ্কের অক্ষ। এখন কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি এখানে হয়, তাহলে পি এক্স ওয়াই যদি হয় কার্তেসীয় স্থানাঙ্ক, আর এটার পোলার স্থানাঙ্ক হবে পি আর থেটা। তাহলে আমরা এই বিন্দুটাকে এভাবে মূল বিন্দু থেকে যদি যুক্ত করি, তাহলে এটুকু আর আর এটুকু থেটা হয়। আর আমরা পি বিন্দু থেকে যদি এভাবে লম্ব আঁকি, তাহলে এই লম্বের পাদবিন্দু এই এতটুকু পর্যন্ত এক্স, আর এখানে এই এতটুকু পর্যন্ত আমরা ওয়াই বলি। এটা হচ্ছে কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্ক দিয়ে একটা বিন্দুকে প্রকাশ করা। এবং আমরা কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্কের রূপান্তর সম্পর্কেও জানছি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন একটা সমীকরণ যদি এরকম হয় যে y square equals to a minus twice x, এরকম একটা সমীকরণ বলা হলো যে এই সমীকরণের পোলার রূপ, এই সমীকরণের পোলার রূপ যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা জাস্ট যেটা করব সেটা হলো যে এখানে যে কোনো বিন্দু, এই সমীকরণে যে কোনো বিন্দু হচ্ছে পি এক্স ওয়াই। এখন পি এক্স ওয়াই কে যদি আমরা পি আর থেটা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়ালস টু আর কস থেটা আর y ইকুয়ালস টু আর সাইন থেটা। তাহলে এখন এই মানগুলো আমরা এখানে রিপ্লেস করব। y এর জায়গায় লিখব আর সাইন থেটা হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস টুয়াইস আর কস থেটা। দ্যাট ইজ, এখান থেকে আমরা আর স্কয়ার সাইন স্কয়ার থেটা মাইনাস প্লাস 2r cos theta মাইনাস a ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে পোলার রূপ। এটাকে আমরা পোলার সমীকরণ বলতে পারি। এটা হচ্ছে পোলার সমীকরণ। তো এটাকে আমরা আবার করতে পারি, যেমন এটা আমরা লিখলাম, এটাকে আমরা আবার একটু সিম্পলিফাই করতে পারি। সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখলে, তারপরে আর কস থিটা কমন নিয়ে আমরা লিখতে পারি, এভাবেও লিখতে পারি, বাট মূলত এটাই হচ্ছে আমাদের পোলার ফর্ম। আর আরেকটা হলো a minus 2x, এখানে a কি স্যার? এ যে কোনো একটা কনস্ট্যান্ট আর কি, এ যে কোনো একটা কনস্ট্যান্ট, এ একটা মান। মানে আমি জাস্ট এটা দেখালাম যে তুমি রূপান্তর গুলো কিভাবে করবা আর কি। ঠিক আছে, এভাবে রূপান্তর করার পর এরপরে এই সমীকরণকে আমরা সিম্পলিফাই করতে পারি। হ্যাঁ, এরপরে সমীকরণকে সিম্পলিফাই করতে পারি। যেমন তোমাদের বইতে একটা এক্সাম্পল আছে যেখানে এই এটাকে 1 লেখা হয়েছে। তো এটা 1 লিখলে সমীকরণটার একটা সহজ চেহারা হয়, কিন্তু এটা যদি একটা মান থাকে তখন আবার সমীকরণের সহজ চেহারা আনতে গেলেও হবে। তো ওই সমীকরণের চেহারাকে সহজ করার ব্যাপারটা আমাদের মূল কাজ না। মূল কাজটা হচ্ছে সমীকরণটাকে আমরা কিভাবে রূপান্তর করব। ঠিক আছে, এটাই হচ্ছে রূপান্তর। যেমন আমি দেখাই যে a ইকুয়ালস টু যদি 1 হয়, তোমাদের বইতে একটা এক্সাম্পল আছে যে y স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস টুয়াইস x। হ্যাঁ, তাহলে এই 1 মাইনাস টুয়াইস এক্স, এখানে ওয়াই স্কোয়ার বলতে আমরা বলবো আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু
1 কে আমরা লিখতে পারবো এটাকে ওরা একটু চেঞ্জ করছে আর কি সমীকরণটাকে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফর্মটাকে একটু চেঞ্জ করছে। চেঞ্জ করাতে সমীকরণটার পোলার রূপটা আর একটু সহজ হবে আর কি। কিভাবে চেঞ্জ করছে, এখানে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখি, তারপরে এখানেও যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস 1 লিখি, দেখো দুই পাশে দুইটা এক্স স্কোয়ার অতিরিক্ত দিলাম, তাতে আমাদের সুবিধা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আর কস থেটা আর স্কোয়ার কস স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তাই না? এটা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে শুধু থাকবে আমাদের আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 কে আমরা বলো, মুসা বলো। স্যার y স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস 2x কিভাবে কিসে y স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস 2x কিভাবে পেলাম? কিভাবে পেলাম না, এটা হচ্ছে একটা সমীকরণ, যে কোনো একটা সমীকরণ। যেমন তুমি 9-10 এটা পড়ছো যে 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0, এই সমীকরণটা একটা সরল রেখা রিপ্রেজেন্ট করে। আমরা এগুলাতে যাব আসলে পরবর্তীতে, আরো এগুলা মিনিংফুল হবে। মানে যে কোনো একটা সমীকরণ, এই সমীকরণটা দিয়ে আমরা আসলে কি বুঝি, এটার একটা লেখচিত্র হবে না, এটার তো একটা গ্রাফ হবে। ইয়েস স্যার। এই সমীকরণটার একটা গ্রাফ হবে। গ্রাফ মানে কি, এক্স ওয়াই এর বিভিন্ন মান বসিয়ে বসিয়ে আমরা এই সমীকরণটার একটা ছবি পাবো। অ্যাকচুয়ালি এই সমীকরণটা একটা প্যারাবোলার ছবি হবে আর কি, এটা আমরা পরে জানবো। তো এখন এই সমীকরণটা হচ্ছে কার্তেসীয় ফর্মের সমীকরণ, যেখানে বিন্দুর স্থানাঙ্ক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে দেওয়া আছে। তো এই সমীকরণটাকে যদি আমি পোলার স্থানাঙ্কের সমীকরণে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে সেই সমীকরণের একটা রূপ। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দেখালাম আর কি। কিন্তু অনেক সময় হয় কি, কার্তেসীয় সমীকরণটাকে একটু চেহারা পরিবর্তন করে যদি পোলার রূপান্তর করি, তখন দেখা যায় যে পোলার রূপান্তরে সমীকরণের চেহারাটা সহজ হয়। বুঝতে পারছো? পোলার রূপান্তরে সমীকরণের চেহারাটা সহজ হয়। যেমন এই যে এখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, যেমন এইখানেই দেখো আর স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কি আসছে, এই সমীকরণটা হয়ে গেল আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমরা আবার এরকম লিখতে পারি, আর ইকুয়ালস টু, হ্যাঁ, প্লাস মাইনাস এক্স মাইনাস 1 এরকম ফর্মে লিখতে পারি। তাহলে আর ইকুয়ালস টু এক্স এর মান আমরা এখানে প্লাস মাইনাস এক্স এর মান লিখতে পারবো আর কস থেটা মাইনাস 1। এটা হচ্ছে পোলার রূপ। তাহলে এই সমীকরণটার পোলার রূপ কিন্তু হচ্ছে এটা। বুঝতে পারছো? হ্যাঁ বলো। আর এর মান তো স্যার সবসময় ধনাত্মক। হ্যাঁ, এই যে ভালো প্রশ্ন করছো। এখানে আর এর মান সবসময় ধনাত্মক রাখবো, ঠিক আছে। এই কস থেটার মান কি সবসময় ধনাত্মক হবে? তার মানে হচ্ছে না যে কস থেটার মান আমরা এমন ভাবে চুজ করব যাতে মাইনাস মানের জন্য এই মানটা ধনাত্মক হয়, প্লাস মানের জন্য এই মানটা ধনাত্মক হয়। বুঝতে পারছো কথাটা? ইয়েস স্যার। কাজে কস থেটা দিয়ে এই মানটা সবসময় ধনাত্মকই হবে, আর সবসময় ধনাত্মক আসবে। কিন্তু এইখানে কস থেটার মানের ভেরিয়েশন দিব আর কি, আমরা ভেরিয়েশন দিয়ে এটাকে ড্র করতে পারবো। বুঝতে প্লাস পারছো? মাইনাস না, আমরা স্যার যদি স্যার মডুলাস দিতাম তাহলে কি স্যার কোনো সমস্যা হতো? হ্যাঁ, বা না, মডুলাস আমরা দিব না, প্লাস মাইনাস দিয়েই আমরা লিখবো, কিন্তু আর এর মানকে ধনাত্মক রাখবো সবসময়। আমরা এখানে সবসময় আর এর ধনাত্মক মানের জন্য কস থিটার জন্য সলভ করব। বুঝতে পারছো? তখন কস থিটার জন্য সলভ করলে আমরা থেটার দুইটা মান পাবো। মনে করো দেখা গেল যে আর এর একটা মানের জন্য আমরা থেটার দুইটা মান পাই, তাহলে থেটার দুইটা মান পেলে আমরা এরকম ভাবে দুইটা বিন্দু পাবো। বুঝতে পারছো? আর এর পজিটিভ মানই আমরা এখানে বসায় বসায় থেটাকে সলভ করব। তাহলে এটা হচ্ছে আরেকটা, এটার একটা
পোলার ফর্ম। এটাকে আমরা ধরো তোমাদের বইতে অবশ্য, আচ্ছা যাক, বইয়ের আলোচনা মানে বইতে কিভাবে করছে সেটা আমার উদ্দেশ্য না, আমি তোমাদেরকে দেখাইলাম, এটা পরে আরো অ্যানালাইসিস আরো যখন বুঝবা তখন করতে পারবা। আচ্ছা, এখন আমরা আসি যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক জানলাম। এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা তোমরা অলরেডি জানো। এরকম যদি অক্ষ থাকে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে বের করতে পারি। এইভাবে দুইটা বিন্দু যদি এ বি হয়, তাহলে x1 y1 x2 y2 যদি হয় আর x2 y2 যদি হয়, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব r ইকুয়ালস টু আমরা বলি স্কয়ার রুট অফ x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে এখানে যেহেতু a মাইনাস b হোল স্কয়ার ফর্ম, কাজে এখানে x1 x2 আগে পরে হলে কিছু আসে যায় না, তো এই জন্য এটাকে আমরা এরকম ভাবেও লিখি যে x1 আর x2 মানে x1 x2 এর পার্থক্য, এই চিহ্নটা মাইনাস না, এই চিহ্নটা মানে হচ্ছে পার্থক্য, হোল স্কয়ার প্লাস y1 পার্থক্য y2 হোল স্কয়ার, বা এটাকে এই ফর্মেও লেখা হয় যে ডেল্টা এক্স স্কয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কয়ার, অর্থাৎ দুইটা বিন্দুর এক্স ব্যবধানের বর্গ এবং ওয়াই ব্যবধানের বর্গ থেকে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা পাওয়া যায়। আচ্ছা স্যার, এখানে ফার্স্ট লাইনে মাইনাস, সেকেন্ড লাইনে এটা মানে এই চিহ্নটা দিলেন এই কেন? চিহ্নটা দিলাম মানে হচ্ছে যে তুমি জানো যে a মাইনাস বি হোল স্কয়ার কে আমরা b মাইনাস a হোল স্কয়ার বলতে পারি। মানে এখানে আসলে কোনটা থেকে কোনটা মাইনাস করতেছো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এদের ডিফারেন্স, মানে এই দুই স্থানাঙ্কের আচ্ছা। ব্যবধান, দুই স্থানাঙ্কের পার্থক্য। তুমি এটা থেকে এটাও বিয়োগ করতে পারবা বা এটা থেকে এটাও বিয়োগ করতে পারবা, ঠিক আছে? তাহলে ব্যবধানের মধ্যবর্তী ব্যবধানটাকেই আমরা স্কয়ার করতেছি, এই জন্য আমি ডেল এক্স ডেল ওয়াই এরকম ভাবে লিখলাম। তাহলে এই শুধুমাত্র এই দূরত্ব নির্ণয়ের সূত্রের উপর আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি আর কি। তোমাদের বইতে প্রথম যে প্রশ্নমালা আছে সেটা হচ্ছে মূলত দূরত্ব নির্ণয় সূত্রের উপর, এবং এখানে বেশ কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমরা একটু উদাহরণ হিসাবে দু একটা অঙ্ক আমরা করতে পারি। যেমন আমি একটা অঙ্ক করি, এটা একটা বোর্ডে আসা অঙ্ক, বলছে যে চারটা বিন্দু দেওয়া আছে 1 1, তারপর -4 13, -4 13, তারপর 8 8 8 8, তারপর 13 -4 13 -4 বলা হয়েছে। এরকম চারটা বিন্দু দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে বিন্দু চারটি রম্বসের শীর্ষবিন্দু, চারটি রম্বসের শীর্ষ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে তুমি জানো যে রম্বসের একটা জ্যামিতিক বৈশিষ্ট্য হচ্ছে যে একটা রম্বস তার কি হয়, চারটা বাহু কিন্তু সমান হয়। রম্বসের চারটা বাহু সমান হয় এবং কর্ণগুলো পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে, এটা হচ্ছে রম্বসের বৈশিষ্ট্য। রম্বসের কর্ণগুলো পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, এটা বৈশিষ্ট্য। আর আরেকটা হলো রম্বসের কর্ণগুলো সমান হয় না। যেমন একটা রম্বস, একটা বর্গক্ষেত্রও কিন্তু একটা রম্বস হতে পারে, তাই না? একটা বর্গক্ষেত্র একটা রম্বস, কিন্তু বর্গক্ষেত্র একটা স্পেশাল টাইপ। তাহলে রম্বস প্রমাণ করার জন্য আমাদের যেটা প্রমাণ করার ন্যূনতম শর্ত সেটা হচ্ছে চারটা বাহু সমান এবং এই কর্ণটা আর এই কর্ণটা সমান নয়। দ্যাট ইজ, আমরা যদি মনে করি এ বি সি ডি
একটা রম্বস, তাহলে এটা রম্বস কনফার্ম করতে পারবো আমরা দুইটা কন্ডিশনে। কন্ডিশন এক হচ্ছে AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু DA, এটা হচ্ছে শর্ত এক। আর শর্ত দুই হচ্ছে AC, আমরা লিখবো AC নট ইকুয়ালস টু BD, তাহলে এটাকে আমরা রম্বস কনফার্ম করতে পারবো। এখন যে চারটা বিন্দু আমাকে দেওয়া আছে, আমি যদি ধরে নেই এই চারটা বিন্দু ABCD, এখন ABCD ধরতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এটা কনফার্ম করতে হবে যে রম্বসটা ABCD, কারণ বিন্দু চারটা ABCD হলে ABCD রম্বস নাও হতে পারে। এখানে তোমাকে বলা হয় নাই যে বিন্দুগুলো স্পেসিফিক অর্ডারে দেওয়া আছে, এখানে জাস্ট বিন্দুগুলো দেওয়া আছে। এখন হ্যাঁ, সাধারণত বইতে যে অঙ্কগুলো থাকে এগুলো বিন্দুগুলো অর্ডারেই দেওয়া থাকে, মানে এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এরকমই দেওয়া থাকে বিন্দুর মেনশন না করলেও। কিন্তু যদি উল্টাপাল্টা করে দেওয়া থাকে তাহলে কিন্তু এই ABCD রম্বস নাও হতে পারে। তো এই জন্য চার বিন্দুর ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে মোটামুটি ভাবে স্থানাঙ্কের অক্ষ এঁকে বিন্দুগুলোকে প্রথম চিহ্নিত করা, বুঝছো? তো রম্বসের শর্ত এটা বের করতে হবে, এটা আমরা জানি। এখন এগুলো আমি অ্যানালাইসিস করলাম। এখন এই অঙ্কটা করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম স্থানাঙ্কের অক্ষ এসে বিন্দুগুলোকে বসাতে হবে অক্ষ এঁকে। চার বিন্দুর ক্ষেত্রে এভাবে অক্ষ আঁকতে হবে, অক্ষ এঁকে বিন্দুগুলোকে বসাতে হবে। এখন মোটামুটি অ্যাকুরেটলি বিন্দুগুলো যদি আমি বসাই, তাহলে আরেকটা কাজ আছে এখানে, সবচেয়ে বড় স্থানাঙ্কটাকে আমি আগে বসাবো। এটা বসা তোমার মনে আছে তো? এই জিনিসটা আমি কিন্তু 9-10-এ শিখাইছিলাম যে বড় স্থানাঙ্কটাকে আগে বসালে স্যার। আমাদের সুবিধা হবে হচ্ছে যে পরে ছোট স্থানাঙ্কগুলোকে আমি বসাতে পারবো। কিন্তু ছোট স্থানাঙ্ক 1-1 যদি আমি এখানে বসাই ফেলি, মনে করো আমি বসাইলাম এখানে 1-1, তাহলে 13 আঁকতে গিয়ে আমি আমার খাতার বাইরে চলে যাব। এই জন্য আমি আগে বড় স্থানাঙ্কটা বসাতে চাই। তাহলে 13-4, তাহলে 13-4 বিন্দুটার অবস্থান হবে, ধরা যাক আমাদের এইখানে যদি 13 হয়, তাহলে -4 এই 13 এর অর্ধেক, 13 এর প্রায় 3/1 চেয়ে কম, 13 এর 3/1 চেয়ে কম, তাহলে মোটামুটি ভাবে 13 এর 3/1 চেয়ে কম, এই যে 3/1, তাহলে মোটামুটি ভাবে আমরা এখানে 13-4 বিন্দুটাকে চিন্তা করতে পারি। ABCD আমরা পরে দিব, এটা হলো 13-4। তারপরে হচ্ছে 8-8, আর আরেকটা হচ্ছে -4-13, তাহলে x হচ্ছে -4, x হচ্ছে -4-13, তার মানে এখানে আরেকটা বিন্দু, এটা হচ্ছে -4-13। তারপর হচ্ছে 8-8, 8-8 হলো 13 এর ডাবলের চেয়ে একটু বেশি, 8-8 বিন্দুটা মোটামুটি ভাবে এখানে হবে, এটা হচ্ছে 8-8, ঠিক আছে? আর আরেকটা বিন্দু হচ্ছে 1-1, তাহলে 1-1 এখানে হবে, 1-1। এখন দেখো, আমরা যদি এটাকে A বলি, এটাকে যদি B বলি, এটাকে যদি C বলি, তাহলে এটাকে যদি D বলি, হ্যাঁ, তাহলে আমাদের রম্বস কিন্তু ABCD হতে পারে। বুঝতে পারছো? মানে বিন্দুগুলো যেভাবে রম্বস হয় A B C D এই ক্রমেই দেওয়া আছে বিন্দুগুলো, কিন্তু যদি তারা একটু ঝামেলা করার জন্য এই বিন্দুগুলোকে একটু এলোমেলো করে দেওয়া থাকতো, আমাদের ছবি যদি একদম পারফেক্ট হতো তাহলে এটা পারফেক্ট ভাবে রম্বস হতো। কিন্তু মনে করো আমি জাস্ট ইয়ে করার জন্য করলাম কি, এই এই বিন্দুটাকে এখানে দিলাম আর এই বিন্দুটাকে এখানে দিলাম, হ্যাঁ, তো তখন কিন্তু আমরা রম্বসটা ABCD পাবো না, তখন আমাদের রম্বস এটাকে A, এটাকে B, এটাকে CD দিলে তখন আমাদের রম্বসটা হতো ACBD। মানে এই কথাটা ভালো করে বুঝে নাও আবারও, যে চারটা বিন্দু কে তুমি যদি এভাবে 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 যোগ করো তাহলে একটা চতুর্ভুজ হবে, কিংবা এভাবে 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 যোগ করলে, মানে ধরো ABCD চারটা বিন্দু,
তাহলে চতুর্ভুজ হতে পারে এইভাবে। যদি আমি লিখি এসিডিবি, তাহলে এসিডিবি কিন্তু চতুর্ভুজ হবে না। মানে এ থেকে সিতে গেলা, সি থেকে ডিতে গিয়ে যখন বিতে যাবা তখন চতুর্ভুজ কমপ্লিট হবে না। কিংবা বিডিসিএ চতুর্ভুজ হবে না, এবিডিসি চতুর্ভুজ হবে না, চতুর্ভুজ হবে এডিসিবি অথবা ডিসিবিএ অথবা বিএডিসি অথবা সিডিএবি, এরকম ভাবে চতুর্ভুজ হবে। তাহলে বিন্দুর ক্রম চতুর্ভুজ হওয়া না হওয়ার উপর নির্ভর করে। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে মজাটা হচ্ছে তিনটা বিন্দুকে তুমি যে কোনো ওরিয়েন্টেশনেই বলো না কেন, এটা একটা ত্রিভুজ কমপ্লিট করবে। তিনটা বিন্দু এবিসি, এবিসিও যে ত্রিভুজ, এসিবিও সেই একই ত্রিভুজ, বিএসিও সেই একই ত্রিভুজ, সিএবিও সেই একই ত্রিভুজ, সিবিএও সেই একই ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক বসিয়ে ছবি না এঁকেও অঙ্কগুলো করতে পারবো। কিন্তু চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে যদি তোমাকে বিন্দুর ক্রমের কথা বলে দেওয়া না থাকে, যেমন এখানে শুধু এই চারটা বিন্দু দিয়ে বলা হয়েছে এটা একটা ট্রাপিজিয়াম, এই অঙ্কটাতে। এই অঙ্কটা হচ্ছে তোমার এসিও আহমেদের বইয়ের সরল রেখা চ্যাপ্টারের 3.1 অঙ্কটা আমি বলে দিচ্ছি, তোমরা বইতে দেখতে পারবা। 3.1 এর 7 এর 1 নাম্বার অঙ্ক, 7 এর 1 নাম্বার অঙ্ক, ঠিক আছে এই অঙ্কটা। তাহলে এখানে শুধু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ট্রাপিজিয়ামটা কি সেটা বলা নাই। তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, এটা হলো বোঝার জন্য আঁকছিলাম, এই চারটা বিন্দুকে আমরা এবিসিডি ধরে বিন্দু চারটিকে আমরা এরকম স্থানাঙ্কের অক্ষে মোটামুটি ভাবে বসাবো। বসানোর পর এখন আমরা স্থানাঙ্কগুলো দিয়ে দূরত্বগুলো বের করব। এখন আমরা এবি বের করব, এবি এর দৈর্ঘ্য বের করব, এটা আমি করে দিচ্ছি না। এবি ইকুয়ালস টু বের করব, বিসি ইকুয়ালস টু বের করব, সিডি ইকুয়ালস টু বের করব, এরপরে ডিএ ইকুয়ালস টু বের করব। তাহলে প্রত্যেকটা মান বের করার পর এরপরে আবার যেটা করব সেটা হচ্ছে কর্ণ, কারণ এখন আমরা বলতে পারি কোনটা কর্ণ। তাহলে কর্ণ এসি বের করব, কর্ণ এসি ইকুয়ালস টু আবার এই দূরত্বের ফর্মুলা দিয়ে বের করব। এরপর কর্ণ বিডি বের করব। এটা তাহলে অনেকটা এসএসসির অঙ্কের মতো না? হ্যাঁ, এসএসসির অঙ্কই, এসএসসির অঙ্কের মতো না, এটা এসএসসির অঙ্ক তোমাদের এখানে রিপিট করা হয়েছে। তাহলে কর্ণ এবং দূরত্ব মানে রেখা বাহুগুলো বের করব এবং কর্ণগুলো বের করব, এবং আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই সবগুলো সমান পাবো। আমরা পাবো এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু এডি পাবো, এবং এসি নট ইকুয়ালস টু বিডি পাবো। তখন আমরা বলবো যে সুতরাং এবিসিডি একটি রম্বস। বুঝতে পারছো? এটা হচ্ছে এই মানে এখানে ইম্পর্টেন্ট কথা যেটা ছিল সেটা হলো যে চার বিন্দুর ক্ষেত্রে তোমাকে মোটামুটি ভাবে স্থানাঙ্ক বসাতে হবে। মানে এমন ভুল হওয়া যাবে না, যেমন দেখো স্থানাঙ্ক বসাতে হবে এরকম ভাবে, ধরো এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা বসালাম, তো এই যে লাইন, এই লাইনটার এই পাশে একটা বিন্দু আর এই লাইনটার অপর পাশে আরেকটা বিন্দু। এখন এই বিন্দুটাকে ভুল করে বসাতে গিয়ে যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এতটা ভুল যেন না হয়। মোটামুটি ভাবে আনুমানিক ভাবে বিন্দুগুলোর পারস্পরিক অবস্থান যেন সঠিক হয় এভাবে স্থানাঙ্ক বসাতে হবে। আর তোমরা যদি একদম স্কেল দিয়ে একে সুন্দর করে স্থানাঙ্ক বসাও তাতে তো কোনো অসুবিধা নাই, এটা একটু টাইম নেবে বাট তাতেও কোনো অসুবিধা নাই, বরং সেটা ভালোই হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রকমের গাণিতিক সমস্যা দেখি। আচ্ছা, বলছে যে কোন একটা বিন্দুর কোটি 4, ঠিক আছে। এরপরে বলা হয়েছে তা 17 বিন্দু হতে 7 একক দূরত্ব, ঠিক আছে। 17 বিন্দু হতে 7 একক দূরত্বে বিন্দুটি নির্ণয় করো। এখন আমরা লিখতে পারবো বিন্দুটি, আমরা লিখবো ধরি বিন্দুটি, কোটি যেহেতু 4 তাহলে ভুজ জানা নাই, তার মানে A4। তাহলে এখন A4
এই বিন্দু থেকে 7 একক দূরত্বে, তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে A4 থেকে 17, তার মানে A-1 হোল স্কয়ার প্লাস 4 - 7 হোল স্কয়ার এর রুট ইকুয়ালস টু হচ্ছে 7 একক। তাহলে এখন এটাকে আমরা স্কয়ার করে a এর মান বের করে ফেলতে পারবো। A-1 হোল স্কয়ার, এটাকে স্কয়ার রুটকে যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস 1 প্লাস 4 - 7 হচ্ছে 3, এটা 9 হয়ে যাবে ইকুয়ালস টু 49। তাহলে এখান থেকে আমরা a স্কয়ার মাইনাস 2a, এখানে হচ্ছে 10, তাহলে মাইনাস 39 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা a এর দুইটা মান পাবো। a ইকুয়ালস টু মাইনাস b, তার মানে প্লাস 2, a ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac। হোয়াট ইজ b স্কয়ার? b স্কয়ার হচ্ছে 4 মাইনাস 4ac, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 4 ইন্টু 39, তাহলে প্লাস 4 নং 36 এর 6 হাতে আছে 3, 3 4 12 আর 3 15, 156 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস 156, তাহলে 4 যোগ করলে 160 হয়ে যাবে। রুট ওভার 160 মানে হচ্ছে 16 এর বর্গমূল হচ্ছে 4 রুট ওভার 10 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এটা পাবো 1 প্লাস মাইনাস 2 রুট ওভার 10। তাহলে আমরা বিন্দুটা কি পেলাম? বিন্দুটা হচ্ছে বিন্দুর ভুজ হচ্ছে 1 প্লাস মাইনাস 2 রুট ওভার 10 কমা 4, এটাই হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এরকম বিন্দু আসলে দুটো হতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে সমস্যা। এগুলা তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে অবশ্যই এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা নিজেরা সলভ করবা। বেশিরভাগ অঙ্কই, সব অঙ্কই তোমরা আশা করি পারবা। আমি আরেকটা অঙ্ক একটু দেখি। এখানে এসিউ আহমেদের 12 এর 1 একটা অঙ্ক, এটা দেখতেছি অনেকবার বোর্ডে আসছে। এতবার বোর্ডে আসার কি কারণ? বলছে যে দূরত্ব সমান হলে, এটাও একই জিনিস, বলছে যে y অক্ষ এবং A5 থেকে y অক্ষ এবং 7 টু একটা বিন্দু হতে A5 বিন্দুটির দূরত্ব A5 সমদূরবর্তী হলে A ইকুয়ালস টু কত? এটা তো সহজ অঙ্কই। y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বলতে আমরা বলি বিন্দুর ভুজ। y অক্ষ এবং 7 2 থেকে এই বিন্দুটার দূরত্ব সমান, তাহলে আমরা বলবো হতে A5 সমদূরবর্তী। তাহলে এই A5 অঙ্কগুলো তো পারবো। পারবা না? A5 হতে y অক্ষের জি দূরত্ব, স্যার। y অক্ষের দূরত্ব সমান হচ্ছে a এর মান, ঠিক আছে? আর 7 2 হতে A5 হতে, আচ্ছা 7 2 হতে A5 এর দূরত্ব সমান স্কয়ার রুট অফ 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2 হোল স্কয়ার। এখন এই দুইটাকে ইকুয়েট করে আমরা এর মান বের করতে পারবো। আচ্ছা, একটা অঙ্ক আমরা করি। যেমন বলছে যে বৃত্ত সম্পর্কিত একটা অঙ্ক আছে, এটাও বোর্ডে আসছে। এই অঙ্কটা নিয়ে কোনো স্টুডেন্টের একটু ঝামেলা হয়, আমি অঙ্কটা করে দিচ্ছি। বলছে যে একটা বৃত্ত বলছে যে এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে। সাপোজ এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5 একক, এখন বলছে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। ধরা যাক এই কেন্দ্রের স্থানাঙ্ক মনে করো 8,
3, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। এখন বলছে যে বৃত্তের একটা জ্যা আছে, বৃত্তের একটা জ্যা আছে, আচ্ছা না এটা আচ্ছা এটা এটা বলছে যে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 853, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 53। এখন বলছে যে বৃত্তের একটা জ্যা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে আমরা জ্যাটাকে আমরা এইভাবেই আঁকতে পারি। এভাবে আঁকলে আমাদের একটা সুবিধা, ধরা যাক এটা হলো বৃত্তের জ্যা, ধরে নিলাম কেন্দ্র O53 আর বৃত্তের জ্যা হচ্ছে AB, এবং বলছে যে এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয় 3-2 বিন্দুতে। ঠিক আছে, ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে D। তাহলে আমরা জানি কেন্দ্র এবং জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্র এবং জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কি করে, জ্যা এর সাথে লম্ব হয়। এই কোণটা তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে চিত্র থেকে যেটা আমরা পাই, চিত্র হতে যেটা আমরা পাই, OD পারপেন্ডিকুলার টু AB। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে বের করতে বলছে যে AB জ্যা এর দৈর্ঘ্য বের করতে বলছে। AB এর দৈর্ঘ্য সমান কত এটা বের করতে বলছে। এখন চিত্র থেকে আমরা OD পারপেন্ডিকুলার টু AB পাই, তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং OD স্কয়ার ইকুয়ালস টু OA স্কয়ার মাইনাস AD স্কয়ার, এটা বলতে পারি। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে AB, তাহলে AB হচ্ছে AD এর ডাবল। তাহলে এখান থেকে আমরা আসলে AD স্কয়ারের জন্য সরাসরি ফর্মুলাটা লিখতে পারি, AD স্কয়ারের জন্য লিখি। আমাদের যেহেতু AB বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং যেহেতু লম্ব, তাহলে আমরা সরাসরি লিখব AD স্কয়ার ইকুয়ালস টু OA স্কয়ার মাইনাস OD স্কয়ার। তাহলে OA স্কয়ার বলতে আমরা এই যেহেতু বলছে যে ব্যাসার্ধ 5, তাহলে এটা হচ্ছে 5 স্কয়ার, মাইনাস OD স্কয়ার বলতে আমরা বুঝবো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 5-3 এবং 3-2, তাহলে 5 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 2 হোল স্কয়ার। এই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 25 মাইনাস, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 1 মানে মাইনাস 5, 25 সরি এখানে হচ্ছে 4, 5 মাইনাস 3 হচ্ছে 2, 2 স্কয়ার 4 আর এখানে হচ্ছে 1 স্কয়ার, তাহলে 4 আর একে 5, তাহলে 25 মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সুতরাং AD ইকুয়ালস টু এটাকে স্কয়ার করলে 2√5। এখানে আমরা বর্গমূলে প্লাস মাইনাস নিচ্ছি না, কারণ AD বলতে একটা দৈর্ঘ্যকে বোঝানো হয়েছে, আমরা দৈর্ঘ্য বের করবো, কাজে দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হয় না, তাহলে এখন আমরা বলতে পারবো সুতরাং AB জ্যা এর দৈর্ঘ্য ইকুয়ালস টু টুয়াইস AD ইকুয়ালস টু হচ্ছে 4√5। এই হচ্ছে এই অঙ্কটা। আচ্ছা, আমি এই চ্যাপ্টারের পরে আমরা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক সেটা আমি করব। আমি তোমাদের এখন একটু ব্রেক নিচ্ছি, তোমরা ঠিক 1টার সময় তোমরা আবার লগ ইন করবা। ঠিক আছে, আমি এখন একটু ব্রেক নিচ্ছি, ক্লাসের দ্বিতীয় অংশ ঠিক 1টার সময় শুরু হবে। ওয়ালাইকুম আসসালাম। এই যে সরল রেখার বিভক্তিকরণ সূত্র, এটা তোমরা নবম দশম শ্রেণীতে করে আসছো, তারপরেও আমরা এই পর্যায়েও এই লেভেলেও আমরা এই বিভক্তিকরণ সূত্রটা আমরা শিখি আলাদা করে। এটার কিছু গুরুত্ব আছে যে কেন আমরা আবার ইন্টারমিডিয়েটে ওটা শিখি, কারণ ইন্টারমিডিয়েটে আরো কিছু কমপ্লিকেটেড গাণিতিক সমস্যা আমরা এই বিভক্তিকরণ সূত্রের সাহায্যে করব। তো তোমরা সাধারণত বিভক্তিকরণ সূত্রে
বিভক্তি বিন্দুটা যদি এ বি যদি একটা সরলরেখা হয় যেটার প্রান্ত বিন্দু দুটা যথাক্রমে ax1 y1 bx2 y2 এবং বিভক্তি বিন্দুটা আমরা যদি cxy মনে করি, তাহলে এই এসি এবং সিবি এর মধ্যবর্তী এসি এবং সিবি এর অনুপাত এসি বাই সিবি ইকুয়ালস টু, আমরা এখানে কে ধরে নিচ্ছি। কে ধরলে হয় কি, আমাদের সূত্রটার একটু সহজ চেহারা হয়। তো আসলে আমরা যদি এটাকে এম অনুপাত এন ধরি বা m1 অনুপাত m2 ধরি, যদি আমরা লিখি যে এসি বাই সিবি ইকুয়ালস টু m1 বাই m2, এখন এই m1 বাই m2 তো আসলে আমাদের একটা সংখ্যা আসবে, তাহলে এই পুরো সংখ্যাটাকে কিন্তু আমরা আসলে কে মনে করতে পারি। ধরো যদি আমরা বলি এসি অনুপাত সিবি ইকুয়ালস টু 5:3, তাহলে আমরা বলতে পারবো যে এটাকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি দুইটাকেই, তাহলে এটা হয়ে যাচ্ছে 5/3:1। তার মানে অনুপাতটা k:1 মনে করলে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা শুধু কে এর মানটা বের করব। কে এর মানটা যদি একটা ফ্র্যাকশন হয়, যেমন আমরা পেলাম যে k ইকুয়ালস টু 7/2, তাহলে আমরা ধরে নিব যে অনুপাতটা হচ্ছে k:1 মানে হচ্ছে 7:2। হ্যাঁ, তার মানে আলাদা করে m1:m2 ধরার কোনো প্রয়োজন নাই। তো এরকম ভাবে ধরে আমরা এই বিভক্তিকরণ সূত্রটাকে একবারে প্রতিপাদন করি। দেখো আমরা এখান থেকে ওইভাবেই ওই আগে যেভাবে প্রমাণটা তোমরা করছো সেই একই কাজ করব। আমরা এখানে এখান থেকে লম্ব আঁকবো প্রত্যেকটা বিন্দু থেকে। তাহলে এই লম্ব আঁকার পর আমরা এই যে দুইটা সদৃশ্যকোণী ত্রিভুজ পেলাম, এটা একটা সদৃশ্যকোণী ত্রিভুজ, এটা একটা সদৃশ্যকোণী ত্রিভুজ। এই বিন্দুগুলোকে নাম দেওয়া যায়, কিন্তু আমরা আপাতত নাম না দিয়ে এই দৈর্ঘ্যগুলোকে লিখে ফেলি। এক্স থেকে x1 বাদ দিব, এটা হচ্ছে x মাইনাস x1, কারণ এতটুকু হলো x1 আর এখানে এতটুকু হলো x আর এতটুকু হলো x2। এই এতটুকু হলো আমাদের y1, এতটুকু হচ্ছে y, আর এখান পর্যন্ত হচ্ছে y2। কাজেই এই দৈর্ঘ্যগুলো আমরা যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, আচ্ছা এটাকে নাম দেই, এটা হলো ডি আর এটা হচ্ছে ই। তাহলে আমাদের এসিডি এবং সিইবি এই দুটা ত্রিভুজ সদৃশ্যকোণী। তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ বলে আমরা যেটা লিখতে পারবো যে এসি বাই সিবি ইকুয়ালস টু হলো কে ইকুয়ালস টু k:1, মানে k/1। k/1 কে আমরা কে লিখতে পারি, কিন্তু লিখলাম k/1 ইকুয়ালস টু এই বাহু ডিভাইডেড বাই এই বাহু, দ্যাট ইজ এডি বাই সিই। তাহলে এডি এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই এডি হচ্ছে এই এতটুকু x এতটুকু x1, তার মানে x মাইনাস x1, আর এইটুকুর দৈর্ঘ্য কি, এটুকুর দৈর্ঘ্য, কারণ এটা হচ্ছে x, তাহলে এটুকুকে আমরা x2 মাইনাস x বলতে পারবো, ডিভাইডেড বাই x2 মাইনাস x। তাহলে এখান থেকে যেটা আসে যে kx2 মাইনাস kx ইকুয়ালস টু x মাইনাস x1। সো এখান থেকে আমরা যেটা পাই হচ্ছে x যদি কমন নেই, তাহলে x কমন নিলে আসে ওই পাশে 1 প্লাস k ইকুয়ালস টু kx2 প্লাস x1। তাহলে আমরা যেটা পাচ্ছি যে x ইকুয়ালস টু kx2 প্লাস x1 ডিভাইডেড বাই 1 প্লাস k। ঠিক একইভাবে আমরা এই বাহু এই বাহুর সাথে এই বাহু এই বাহুর এই বাহু এবং এই বাহু অর্থাৎ এসি এবং সিবি এর সাথে সিডি এবং বি এর অনুপাত সমানুপাতিক বলে আমরা প্রমাণ করতে পারবো যে y ইকুয়ালস টু ky2 প্লাস y1 ডিভাইডেড বাই k প্লাস 1। তাহলে এইভাবে করে আমরা বিভক্তিকরণ বিন্দুটাকে বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। তো আমরা এখানে লক্ষ্য করি যে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী বিভক্তিকরণ বিন্দু যখন বের করব, তাহলে আমরা যে কোনো বিন্দুকে প্রথম বিন্দু ধরে নিব। যদি বলা হয় যে
ধরলাম 4 3 একটা বিন্দু আর -16 9, তাহলে বলা হলো AB একটা সরল রেখা। এখন AB রেখাকে যদি বলা হয় 7:2 অনুপাতে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো এখানে আমাদের যে ফর্মুলাটা, এখানে আমরা k ইকুয়ালস টু, যদি আমরা a কে প্রথম বিন্দু ধরি তাহলে k ইকুয়ালস টু আমরা 7/2 মনে করব। তাহলে k 7/2 হলে আমরা বিভক্তকারী বিন্দু যেটা, সেটাকে যদি আমরা c বিন্দু মনে করি, তাহলে c বিন্দুর x ইকুয়ালস টু আমরা লিখব 7/2 ইন্টু এই -16 9, 7/2 ইন্টু -16 প্লাস 4 ডিভাইডেড বাই 7/2 প্লাস 1। এরপর এটাকে ক্যালকুলেশন করে আমরা x বের করতে পারবো। এখন এই কে সূত্রটাকে যদি আমরা এরকম ভাবে বিভক্তিকরণ বিন্দু ব্যবহার করার জন্য ব্যবহার করি, তাহলে অ্যাপারেন্টলি এটা একটু ঝামেলা হয়। তো আমরা যদি এরকম চিন্তা করি যে k ইকুয়ালস টু যদি m1/m2 হলে, আমরা প্রথম সূত্রটাকে ডিরাইভ করলাম এরকম ভাবে, k ইকুয়ালস টু x ইকুয়ালস টু kx2 প্লাস x1 ডিভাইডেড বাই k প্লাস 1। এখন দেখো এখান থেকে আমরা এই ফর্মটাও লিখবো, k ইকুয়ালস টু m1/m2 যদি এখানে স্যার বসাই, কারেন্ট চলে গেছিল। হ্যাঁ বুঝতে পারছি, m1/m2 ইন্টু x2 প্লাস x1 ডিভাইডেড বাই m1/m2 প্লাস 1। এখন দেখো হর এবং লবকে যদি আমরা m2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে যদি কোনো সুনির্দিষ্ট অনুপাতে বিভক্ত করার কথা বলা থাকে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করলে আমরা ফর্মুলাটা সহজে বের করতে পারি। আর যদি আমাদেরকে অনুপাত নির্ণয় করতে বলা থাকে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করলে আমাদের কাজ সহজ হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন বলা হলো যে 1 5 তারপর b -6 2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে যখন অনুপাতটা এরকম ভাবে দেওয়া থাকে, তখন আমাদের জন্য এই ফর্মুলাটা মোর অ্যাপ্লিকেবল, এই ফর্মুলাটা সহজ। তখন আমরা যেটা করব, আমাদের প্রথম বিন্দু, এই যে দেখো এখানে প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু। তাহলে আমরা প্রথম অনুপাত আমরা লিখবো x ইকুয়ালস টু, প্রথম অনুপাত হচ্ছে 5, দ্বিতীয় বিন্দু হচ্ছে -6, প্লাস দ্বিতীয় অনুপাত হচ্ছে 3, প্রথম বিন্দু হচ্ছে 1, ডিভাইডেড বাই 5 প্লাস 3। তাহলে এখানে -30 প্লাস 3 ডিভাইডেড বাই 8, তার মানে -27/8 হচ্ছে বিন্দুর ভুজ। ঠিক একইভাবে বিন্দুর কোটির জন্য আমরা প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দুর কোটি, দ্যাট ইজ 2, প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দুর কোটি, দ্যাট ইজ 3 × 5 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে হচ্ছে 10 প্লাস 15, এটা 5 × 10 প্লাস 15, 25/8। তাহলে আমাদের বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল যে xy equals to -27/8, 25/8। এটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক। এটা হলো বিন্দুদ্বয় সংযোগ রেখাকে এত অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করা। এখন যদি আমাকে এরকম বলে যে a27 b -4 1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে
রেখাকে রেখাকে -3 ভুজ বিশিষ্ট কোন বিন্দু, হ্যাঁ, যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রবলেম, যে A27 B-43 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে -3 ভুজ বিশিষ্ট কোন বিন্দু যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করা এবং বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে আমরা যেটা লিখবো সেটা হলো যে বিভক্ত বিন্দুটিকে যদি আমরা বিভক্তকারী বিন্দুকে আমরা -3y মনে করতে পারি, যেখানে y হচ্ছে আমাদের আননোন। এখন বলছে বিভক্তকারী বিন্দু -3y AB কে k:1 অনুপাতে বিভক্ত করলে আমরা লিখতে পারবো -3 ইকুয়ালস টু প্রথম বিন্দু, মানে k:1 অনুপাতে মানে হচ্ছে যে A থেকে বিভক্ত বিন্দুর অনুপাত k, আবার বিভক্ত বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর অনুপাত হচ্ছে 1। এটা হচ্ছে আনুপাতিক দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে -3 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো kx2, দ্যাট ইজ kx2 মানে হচ্ছে k ইন্টু -4 প্লাস x1 দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই k প্লাস 1। এখান থেকে -k -3 ইকুয়ালস টু -4k প্লাস 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 4k পাশে চলে আসলে 3k হবে। 3k ইকুয়ালস টু -3 ওই পাশে গেলে 3k ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি k ইকুয়ালস টু 5/3। তার মানে অনুপাত হচ্ছে 5:3। তাহলে অনুপাত সমান 5:3, অর্থাৎ A থেকে বিভক্তকারী বিন্দুর দূরত্ব যদি 5 হয়, 5 অনুপাতে হয়, তাহলে বিভক্তকারী বিন্দু থেকে B হচ্ছে 3 অনুপাতে, মানে 5 গুণ 3 গুণ। এই হচ্ছে আমরা অনুপাত বের করলাম। এখন বলছে যে আমাদের এই বিন্দুটাকে বের করা, মানে বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদেরকে y বের করতে হবে। এখন y বের করার জন্য আমরা ইচ্ছা করলে এই k সূত্র ব্যবহার করতে পারি, আবার এই সূত্র ব্যবহার করতে পারি। কারণ y বের করার জন্য আমরা এখন লিখব যে y ইকুয়ালস টু প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, দ্যাট ইজ 5 ইন্টু দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 1 প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দুর কোটি ইন্টু 7 ডিভাইডেড বাই 5 প্লাস 3। এখন এখানে যদি আমরা k এর ফ্র্যাকশনাল মানটা ব্যবহার করে ক্যালকুলেশন করতাম, তাহলে আবার আলটিমেটলি আমার ওই 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। কাজে আমরা এই ফর্মটাও মনে রাখবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখানে 8, 5 প্লাস 3 ইন্টু 7, 5 প্লাস 3 ইন্টু 7 হচ্ছে 3 7 21, 21 প্লাস 5 এটা হচ্ছে 26। তাহলে 26/8 মানে হচ্ছে 13/4। তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম, বিন্দুটা হচ্ছে -3 আর 13/4, এটাই হচ্ছে বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে এভাবে করে আমরা বিভক্ত বিন্দুর, আচ্ছা এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা হচ্ছে অন্তর্বিভক্তির জন্য। এখন অন্তর্বিভক্তির জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে আমরা লিখতেছি অন্তর্বিভক্তকারী বিন্দু xy ইকুয়ালস টু হলো kx2 প্লাস x1 ডিভাইডেড বাই k প্লাস 1, k
y2 প্লাস y1 ডিভাইডেড বাই k প্লাস 1। এখন যদি বহির্বিভক্তকারী বিন্দু হয়, এটা তোমরা বহির্বিভক্তকারী বিন্দু, এটাও 9 10 এ তোমরা শিখে আসছো। বহির্বিভক্তকারী বিন্দুর ক্ষেত্রে যেটা হবে, জাস্ট এখানে মাইনাস চিহ্ন হবে, k x2 মাইনাস x1 ডিভাইডেড বাই k মাইনাস 1, কমা k y2 মাইনাস y1 ডিভাইডেড বাই k মাইনাস 1। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, বহির্বিভক্তকারী বিন্দুর ক্ষেত্রে এখানে ফর্মুলাতে মাইনাস হয়। এখন এই ফর্মুলা থেকেই আমরা বহির্বিভক্তকারী বিন্দুটা পেয়ে যাই কিভাবে? এখানে যদি আমরা k এর মান মাইনাস কে বসাই, কে যদি আমরা মাইনাস কে দিয়ে রিপ্লেস করি, তাহলে এই ফর্মুলাটা কি হয় দেখো। এই ফর্মুলাটা হবে মাইনাস কে এক্স টু প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই মাইনাস কে প্লাস ওয়ান। এখন আমরা মাইনাস ওয়ান দিয়ে যদি উপরে নিচে গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কে এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। এই যে এই ফর্মুলা চলে আসলো। তার মানে আমরা যে কোনো বিন্দু, কোন রেখার মানে কোন একটা বিন্দু কোন রেখাকে অন্তর্বিভক্ত করলো না বহির্বিভক্ত করলো, এটা জানার জন্য আমরা যে ফর্মুলাটা অ্যাজিউম করব, আমরা যদি অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাজিউম করে আমরা যদি কে এর মানটা নেগেটিভ পাই, তখন আমরা বুঝে নিব যে বিন্দুটা বহির্বিভক্তকারী বিন্দু। তোমাদের হয়তো একটু জটিল লাগতে পারে ব্যাপারটা, আমি জিনিসটাকে আবার এক্সপ্লেন করতেছি। যেমন ধরো আমরা একটা উদাহরণ দেই, বলা হলো যে A14 B-7 2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে A14 B-7 2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে x equals to 10 রেখা, x equals to 10 রেখা, যদিও এখন x equals to 10 রেখা বলতে কি বোঝায় সেটা তোমরা বুঝো। x equals to 10 রেখা যে x equals to 10 রেখা যে বিন্দুতে ছেদ করে, আমরা অঙ্কটাকে এইভাবে সাজাই, যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে আমরা যদি এরকম চিন্তা করি, x equals to 10 রেখা মানে হচ্ছে যে রেখার উপর সব জায়গায় x equals to 10, মানে আমরা x equals to 10 রেখাটা আঁকি। যদি এটা আমাদের স্থানাঙ্কের অক্ষ হয়, তাহলে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে যদি 10 হয়, তাহলে x equals to 10 রেখা বলতে আমরা এই রেখাটাকে বুঝবো। এই রেখাটা হচ্ছে x equals to 10 রেখা। এরপর 1 4 বিন্দুটা এখানে কোথাও হবে, আর -7 2 এদিকে -7, তারপর এদিকে 2 এখানে কোথাও হবে। তাহলে দেখো, তাহলে আমাদের এটা হলো a বিন্দু, এটা হলো b বিন্দু। এখন x equals to 10 রেখাটা হচ্ছে এই পাশে, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে বিন্দুটা বহির্বিভক্তকারী বিন্দুটা হবে, অর্থাৎ ab রেখার সাথে ওই বিন্দুটা একটা বহিস্থ বিন্দু হবে। এটা হচ্ছে a বিন্দু, এটা b বিন্দু, এই বহিস্থ বিন্দুটা হবে হচ্ছে এখানে কোথাও। তাহলে এটা হচ্ছে c বিন্দু। আমরা যদি ছবি নাও আঁকি, আমরা যদি বলি যে ধরি x equals to 10 রেখাস্থ বিন্দুটি x তো 10 হবেই, আর 10y, ঠিক আছে। এখন AB রেখাংশ k অনুপাত 1 অনুপাতে বিভক্ত হলে আমরা যেটা লিখতে পারবো, যেহেতু বলছি AB রেখা, A প্রথম বিন্দু, B দ্বিতীয় বিন্দু, এরকমই ধরবো, তাহলে আমরা লিখবো
যে সরাসরি আমরা 10 দিয়ে প্রথম আমরা বসাবো, কারণ 10 হচ্ছে আমাদের জানা মান, তাহলে আমরা কে এর মানটা বের করতে পারবো। তাহলে বিন্দুর ভুজ হচ্ছে 10, তাহলে এখানে হবে কি কে এক্স টু, দ্যাট ইজ কে ইন্টু -7 প্লাস 1, সরি এই যে 1 হচ্ছে x1, কে এক্স টু প্লাস x1 ডিভাইডেড বাই কে প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10k প্লাস 10 ইকুয়ালস টু হচ্ছে -7k প্লাস 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 17k ইকুয়ালস টু -9। তার মানে k ইকুয়ালস টু -9/17। তাহলে এই যে k এর মানটা নেগেটিভ আসলো, তাহলে আমরা বুঝবো অনুপাতটা বহির্বিভক্ত, অর্থাৎ বহির্বিভক্তকারী অনুপাত। তার মানে আমরা বলবো যে এখন বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমরা y এর জন্য আবার এই k এর মান বসাবো। তাহলে বহির্বিভক্তকারী অনুপাতটা হলো, y এর জন্য আমরা এখন k এর মান বসাবো। তাহলে y এর জন্য k এর মান বসাবো -9/17 ইন্টু বিভক্তকারী অনুপাত ইন্টু দ্বিতীয় বিন্দু হচ্ছে 2 প্লাস 1 ডিভাইডেড বাই -9/17 প্লাস 1, -9/17 প্লাস 1। তাহলে এখানে 17 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে -18 হ্যাঁ প্লাস 17। y এর জন্য কি আমরা এখানে ভুল করলাম? এখানে 1 না, k y2 প্লাস y1, এখানে 4 হবে। প্লাস 4 ডিভাইডেড বাই কে প্লাস 1। আচ্ছা এখানে হলো 17 দিয়ে, 17কে 4 দিয়ে গুণ করলে কি হবে? 4 7 28, 4 1 4 68, -18। 17 দিয়ে গুণ করলে -18, আর এখানে 17 দিয়ে গুণ করলে -9 প্লাস 17 ইকুয়ালস টু 68 থেকে 18 বাদ দিলে 50, আর এখানে হচ্ছে 50 আর 17 - 9 এটা হচ্ছে 8। তাহলে 50/8 মানে হচ্ছে 25/4। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম। বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 10 আর 25/4, 10, 25/4 হচ্ছে বিভক্তকারী বিন্দুটার স্থানাঙ্ক। আচ্ছা এখন আমরা এই স্থানাঙ্ক তো বের করলাম, এখন আমরা একটু অ্যানালাইসিস করি যে এই যে আমাদের -9:7 আমরা অনুপাতটা পাইছি, k ইকুয়ালস টু পাইছি আমরা -9:17। তার মানে এটাকে আমরা বলবো 9:17 বহির্বিভক্ত। এটাকে হলো আমরা বলবো বহির্বিভক্ত অনুপাত। এই বহির্বিভক্ত অনুপাত 9:17। তার মানে এখানে প্রথম অনুপাত 9, দ্বিতীয় অনুপাত 17। তার মানে আমরা a কে প্রথম বিন্দু ধরছি, তাহলে a বিন্দু থেকে বিভক্ত বিন্দু, আর বিভক্ত বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু। দেখো এই 9টা কম, কাজে এই দৈর্ঘ্যটা কম আর এই দৈর্ঘ্যটা বেশি। এখন অনেক সময় এটা একটা প্রশ্ন হয় যে যদি তোমাকে বলা হয় যে AB একটা রেখা, এখন AB বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যদি বলা হয় যে 4:7 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুটি কোথায়? অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুটির অবস্থান কোথায়? এটা যদি একটা প্রশ্ন হয়, 4:7 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুটার অবস্থান কোথায়? তাহলে দেখো আমরা A থেকে 4 পরিমাণ যাব, তারপর বিভক্তকারী বিন্দুতে যাব। A থেকে 4 পরিমাণ গিয়ে বিভক্তকারী বিন্দুটা পাবো, তারপরে বিভক্তকারী বিন্দু থেকে 7 পরিমাণ গেলে দ্বিতীয় বিন্দু পাবো। তাহলে আমি যদি চিন্তা করি বিভক্তকারী বিন্দুটা
আমরা রেখাটা আঁকলাম। এই হচ্ছে এবি রেখা। এখন বিভক্তকারী বিন্দুটার অবস্থানটা যদি দেখো, এটা বিভক্তকারী বিন্দুর একটা স্পেসিফিক অবস্থান হবে 4:7। আমি যদি বলি বিভক্তকারী বিন্দুটা এখানে, তাহলে আমাদের বলতে হবে যে এ থেকে এতটুকু হলো 4 আর এই এতটুকু হলো 7। এখন তোমরা বুঝতেই পারতেছো এটা পসিবল না, কারণ এইটুকু 4 এটুকু 7 হতে পারে না, কারণ এই দৈর্ঘ্যটা বেশি এই দৈর্ঘ্যটা কম। তাহলে ডেফিনেটলি আমরা বুঝবো যে বিভক্তকারী বিন্দুটার অবস্থান হচ্ছে এখানে। তাহলে যেটা হবে আমাদের এটা মিলবে যে এ থেকে এতটুকু 4 হতে পারে, আর একটু দূরে হবে এতটুকু 4 হতে পারে, আর এতটুকু 7 হতে পারে। তাহলে এই যে বিভক্তকারী বিন্দু কোথায় অবস্থান করতেছে, বহির্বিভক্তির ক্ষেত্রে একটা অনুপাত দেওয়া থাকলে বিভক্তকারী বিন্দুটা এক্স্যাক্টলি কোথায় অবস্থান করে সেটা আমরা বহির্বিভক্ত অনুপাতের দিকে তাকালে বলতে পারি। এই জন্য তোমরা যদি কখনো ছবি এঁকে অঙ্ক করার চেষ্টা করো, তখন এই জিনিসটা খেয়াল করবা যে বহির্বিভক্তকারী বিন্দুটার অবস্থান চিহ্নিতকরণে যেন তোমাদের ভুল না হয়। তো আর কি করা যায় আজকে? তো এই অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তির উপর আমি তোমাদের যে আলোচনা এই পর্যন্ত করলাম, তোমরা এখন যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের বইতে এই বিভক্তকারী বিন্দু সংক্রান্ত বা বহির্বিভক্ত অন্তর্বিভক্তি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলা তোমরা সলভ করবা। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমরা করে ফেলি, এটা তোমাদের 9-10 ছিল যদিও, তারপরে আমি এটা একটু আলোচনা করে ফেলি যে এই ত্রিভুজের ভার কেন্দ্র বের করা। এই অন্তর্বিভক্তির সূত্র দিয়ে আমরা ত্রিভুজের ভার কেন্দ্র বের করতে পারি। এটা খুব কঠিন কিছু না। একটা ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, মুসা বলো কিছু একটা বলতে চাচ্ছ না? এ বি সি 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, এ x1 y1, মুসা কি কিছু বলতে চাচ্ছিলা? বি x2 না y, স্যার, ভুলে পড়ছি স্যার। আচ্ছা সি x3 y3, এরকম 3টা বিন্দু যদি জানা থাকে তাহলে ত্রিভুজের ভার কেন্দ্র কিভাবে আমরা বের করব? যে কোনো এক বাহুর মধ্যবিন্দু যদি অপর শীর্ষবিন্দুর সাথে আমরা যোগ করি তাহলে আমরা মধ্যমা পাই। ধরা যাক এই মধ্যমা হচ্ছে এডি। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 প্লাস x3/2 কমা y2 প্লাস y3/2। ও আচ্ছা, এটা তোমাদের বলা হয় না যে মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে এটা, যে যদি আমরা বলি যে এ বি রেখার মধ্যে কোনো একটা বিন্দু আছে যে বিন্দুটা হচ্ছে সি, যে ক্ষেত্রে AC ইকুয়ালস টু এবি, তাহলে k:1 ইকুয়ালস টু হবে 1:1, অর্থাৎ k এর মান আর 1 এর মান সমান হবে। k:1 মানে হচ্ছে 1:1। তাহলে ওই যে আমাদের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে x ইকুয়ালস টু kx2 প্লাস x1 ডিভাইডেড বাই k প্লাস 1। তাহলে এখানে k এর মান 1 বসাবো, তাহলে এটা হয়ে গেল x2 প্লাস x1 ডিভাইডেড বাই 2, ঠিক একইভাবে y2 প্লাস y1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয় ফর্মুলা। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা এভাবে বের করতে পারি। এখন আমরা জানি কি, ভার কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যদি এখানে ভার কেন্দ্র জি হয় তাহলে এই অনুপাতটা 2, এই অনুপাতটা 1। তাহলে এটা যদি 2:1 অনুপাত হয় তাহলে এই একই ফর্মুলা দিয়ে আমরা ভার কেন্দ্রের স্থানাঙ্ক xy কে যেটা লিখতে পারবো x ইকুয়ালস টু প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, দ্যাট ইজ 2 ইন্টু x2। তার মানে এই যে এই প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু 2 ইন্টু x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু মানে 1 ইন্টু 1, তার মানে x1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে 2 প্লাস 1 হলে এখানে 3 হয়, তাহলে দেখো এই 2 কাটা যায়, তার মানে এটা হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস x3/3, অর্থাৎ 3টা বিন্দুর ভুজের সমষ্টি ডিভাইডেড বাই 3। ঠিক একইভাবে y ইকুয়ালস টু আমরা পাবো y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এভাবে করে আমরা ভার কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। তো এই মোটামুটি আজকের ক্লাস আমি এখানে শেষ করব।
তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রশ্নমালা 3.2 তোমরা করার চেষ্টা করবা। প্রশ্নমালা 3.2 করার চেষ্টা করবা, যেটা হচ্ছে স্থানাঙ্কে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার। এই দুইটা চ্যাপ্টার তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় এই অঙ্কগুলো করার চেষ্টা করবা, এবং তোমাদের যে গাণিতিক সমস্যা থাকবে যেগুলো তোমরা পারবা না সেগুলো তোমরা রেডি করে রাখবা। এক কাজ করলে ভালো হয় যে যদি অন্য কোনো বই থেকে অঙ্ক করো, অঙ্কগুলোর ছবি তোমরা মেসেঞ্জারে দিতে পারো, তাহলে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এসিও আহমেদের বই হলে অঙ্কের নাম্বার দিয়ে দিলেই হবে, কারণ এসিও আহমেদের বইটা আমার কাছে আছে। তো সেই অঙ্কগুলো করে আমরা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকে যাবো ইনশাআল্লাহ। আজকে এখানে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, আজকে ক্লাস শেষ করতেছি এখন আমি